আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না মনে হয়। না স্যার, দেখা যাচ্ছে না। শেয়ার করি না। এবার মনে হয় দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করি ইনশাআল্লাহ। তোমরা অ্যাসাইনমেন্ট তো কমপ্লিট করে ফেলছো না? ইয়েস স্যার। আচ্ছা, আমরা এই সপ্তাহে আরেকটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা তোমাদের। দেখি আমি আজকে কথা বলে কালকে এটা দিয়ে দেওয়া যায় কিনা, ঠিক আছে? তোমরা কি দুইটা অ্যাসাইনমেন্ট তো মোটামুটি কমপ্লিট করে ফেলছো না? চ্যাপ্টার 1 ইয়েস এবং স্যার। চ্যাপ্টার 2 এর যেটা। ইয়েস, Okay. কমপ্লিট করা হয়ে গেছে। আচ্ছা, গুড, ভেরি গুড। তো এটা তোমাদের কাছে রেখে দাও, আমরা জমা দেওয়ার ইয়েটা হলেই তোমাদেরকে অবশ্যই জানাবো, ঠিক আছে? আচ্ছা, আর দেখি কালকে তোমাদের ইয়েটা দিয়ে দেওয়া যায় কিনা, নেক্সট অ্যাসাইনমেন্ট। এখন তো অ্যাসাইনমেন্টের উপর প্রচুর জোর দিচ্ছে আর কি, সরকারও জোর দিচ্ছে, বোর্ড থেকেও এটার জন্য ইয়ে করছে, আবার আমাদের কলেজ থেকেও অ্যাসাইনমেন্টের ব্যাপারে খুবই সিরিয়াস আর কি। ওকে, তো ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা আজকের ক্লাসের যে আলোচনা সূচি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। ওকে, তো আমরা মূলত আমাদের যে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস, অর্থাৎ তোমাদের যে শর্ট সিলেবাস যেটা আমরা বলতে পারি, সেই সিলেবাসের প্রথমত আমরা রিভিশন করছিলাম। তো সেখানে যে টপিক গুলো ছিল সেই টপিক গুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা শেষ করেছিলাম। তো আজকে মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে এই অধ্যায়ের যে সকল বিষয়গুলো বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। হ্যাঁ, এই অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে এরকম সম্ভাব্য যে সমস্ত বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তারপরের ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্নের স্যাম্পল নিয়ে আলোচনা করব। আর এরপরে ক্লাসে আমরা হচ্ছে তোমার সিকিউ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এইভাবে আমরা পর্যায়ক্রমে চ্যাপ্টার শেষ করবো রিভিশন ইনশাল্লাহ। ওকে, তো চলো যাওয়া যাক তাহলে আজকের আলোচনার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি। তো প্রথমেই দেখো, একটু খেয়াল করো, সম্ভাব্য এমসিকিউ উত্তরের জন্য সহায়িকা, অর্থাৎ এই অধ্যায় থেকে যে সম্ভাব্য এমসিকিউ কোশ্চেন হতে পারে সেটার উত্তরটা মূলত আমরা এই আলোচনা থেকে পেয়ে যাব। এবং যে মানে যে কোশ্চেন গুলো সম্ভাব্য হতে পারে সব কোশ্চেনের আনসারই বলা যায় আলটিমেটলি এই উত্তর ইসের জন্য, মানে
এই যে উত্তরের জন্য যে সহায়িকাগুলো আমরা দিচ্ছি এর মধ্যেই তোমরা সব পেয়ে যাবা। তো এই জন্য এই বিষয়গুলো খুব ভালো করে পড়তে হবে। খুঁটিনাটি যদি জানা থাকে তাহলে এটা যেমন আমাদের যদি এমসিকিউ কোশ্চেন আনসার তৈরি করার ক্ষেত্রে যেমন একদিকে হেল্প করবে, অন্যদিকে কিন্তু সিকিউ কোশ্চেনের আনসার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু হেল্প করবে। কারণ সিকিউ এর ক্ষেত্রেও কিন্তু অনেক টেকনিক্যাল বিষয় থাকে, অনেক কোশ্চেন আনসার জানতে চাই, যেগুলো কিন্তু আমরা এর মধ্যে থেকে এই কনসেপচুয়াল বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে আমরা এটার আনসারটা কিন্তু ইজিলি বের করতে পারবো। তো সে কারণেই এটা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যে বিষয়গুলো আমাদের অবশ্যই ভালোভাবে শিখতে হবে। ওকে, তো চলো যাওয়া যাক, তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু ভালোভাবে জানার চেষ্টা করি। তো প্রথমেই দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্য বা সেবা সৃষ্টি করা হয় তাকে উৎপাদন বলে। দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্য বা সেবা সৃষ্টি করা হয় তাকেই উৎপাদন বলে। তাহলে উৎপাদন কাকে বলে এটা যখন আমাদের কাছে জানতে চাচ্ছে, তখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো পণ্য বা সেবা সৃষ্টি করা হয় তাকে আমরা উৎপাদন বলছি। ওকে, এরপরে চলে আসো, নেক্সট হচ্ছে উৎপাদিত পণ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো এর আর্থিক মূল্য থাকবে এবং ভোক্তার জন্য উপযোগ সৃষ্টি করবে। তাহলে উৎপাদিত পণ্যের অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ যে পণ্যটা আমরা কারখানা থেকে উৎপাদন করি সেই উৎপাদনকৃত পণ্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এই পণ্যের অবশ্যই একটা আর্থিক মূল্য থাকতে হবে এবং ভোক্তার জন্য উপযোগ সৃষ্টি করবে। অর্থাৎ যে প্রোডাক্টটা আমরা উৎপাদন করব তার মধ্যে অবশ্যই উপযোগ থাকবে, যে উপযোগটা আমাদের যারা কনজিউমার আছে সেই কনজিউমারদের যে প্রয়োজন এবং অভাব আছে সেটা পূরণ করতে সক্ষম হবে। ওকে, আচ্ছা, দেন এরপরে চলে আসো 3 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে অবিশুদ্ধ পানি থেকে পরিশোধন করে, অবিশুদ্ধ পানি থেকে পরিশোধন করে বিশুদ্ধ পানি বিক্রি করা হলে তাকে বলে কি বলে, তাকে একটু ভালো করে খেয়াল করো, অবিশুদ্ধ পানি থেকে পরিশোধন করে বিশুদ্ধ পানি বিক্রি করা হলে তাকে বলে একটি ইনপুট থেকে একটি আউটপুট। তাকে কি বলে তাহলে? একটি ইনপুট থেকে একটি আউটপুট বের করা। অর্থাৎ ইনপুটটা হচ্ছে মূলত অবিশুদ্ধ পানি আর আউটপুটটা হচ্ছে মূলত এখানে পরিশুদ্ধ করার মাধ্যমে তোমার যে বিশুদ্ধ পানি আমরা পাচ্ছি সেই বিশুদ্ধ পানিটা হচ্ছে বেসিক্যালি এখানে আউটপুট। তাহলে আমরা যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে যে আমরা অবিশুদ্ধ পানি পেলাম যেটাকে আমরা ইনপুট বলছি, আর বিশুদ্ধ পানি যেটাকে আমরা আউটপুট বলছি। ওকে, তার মানে এটা মূলত একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াকে আমরা বলছি একটি ইনপুট থেকে একটি আউটপুট। নেক্সট হচ্ছে কাঁচা দুধ থেকে ঘি, মাখন, দুধ প্রস্তুত করাকে একটি ইনপুট থেকে একাধিক আউটপুট বলে। দেখো, কাঁচা দুধ থেকে ঘি, মাখন ও দুধ প্রস্তুত করাকে, ভালো করে খেয়াল করো, কাঁচা দুধ থেকে, ধরো আমরা গাভী থেকে যখন গাভী থেকে যখন আমরা দুধ দহন করি, দহন করার পর যে দুধটা পাই ওই দুধটাকে আমরা কাঁচা দুধ বলি। আর ওইটাকে প্রসেস করে কিন্তু খাওয়ার উপযোগী করতে হয়, অর্থাৎ এটা জ্বালানোর মাধ্যমে খাওয়ার জন্য আমরা মানে খাবারের জন্য আমরা ওই দুধটাকে রেডি করি, প্রস্তুত করি চাল দেওয়ার মাধ্যমে। ওকে, আচ্ছা, এরপরে কিন্তু এই দুধ থেকেই কিন্তু আমরা আবার পরবর্তীতে ঘি বানাচ্ছি, তারপরে আবার মাখন বানাচ্ছি। তো তার মানে কি আলটিমেটলি এই যে ঘি, মাখন, দুধ সবই কিন্তু আউটপুট, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে একাধিক আউটপুট আমরা পাচ্ছি। তাহলে এটার ইয়েটা হচ্ছে এরকম যে একটি ইনপুট থেকে একাধিক আউটপুট বের হচ্ছে। তো এই জন্য এটাকে বলা হয় একাধিক, একটি ইনপুট থেকে একাধিক আউটপুট বলে এই ধরনের প্রক্রিয়াটাকে। নেক্সট হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগে বা নিম্নভাগে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন মৌলিক উপাদান যেমন গ্যাস, তেল, কয়লা, হীরক, স্বর্ণ ইত্যাদি নিষ্কাশন বা উত্তোলন করাকে প্রাথমিক শিল্প বলে। একটু ভালো করে খেয়াল করো, ভূপৃষ্ঠের উপরিভাগ, ভূপৃষ্ঠের উপরিভাগ বা নিম্নভাগে প্রকৃতি প্রদত্ত ভূপৃষ্ঠের উপরিভাগে বা নিম্নভাগে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন মৌলিক উপাদান যেমন গ্যাস, তেল, কয়লা, হীরক, স্বর্ণ ইত্যাদি নিষ্কাশন বা উত্তোলন করাকে প্রাথমিক শিল্প বলে। তাহলে আমরা কি বুঝলাম? দেখো একটু ভালো করে মনোযোগ দিয়ে,
ভূপৃষ্ঠের উপরিভাগ বা নিম্নভাগ, উপরিভাগে অথবা নিম্নভাগে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন মৌলিক উপাদান, যেমন হচ্ছে গ্যাস, তেল, কয়লা, হীরক, স্বর্ণ, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের নিষ্কাশন বা উত্তোলন করাকে, বিভিন্ন ধরনের পণ্য আমরা উত্তোলন করা বা নিষ্কাশন করাকেই বেসিক্যালি আমরা প্রাথমিক শিল্প বলে থাকি। এই ধরনের, তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম, যে ভূপৃষ্ঠের উপরিভাগ হোক আর নিচের ভাগ হোক, প্রাথমিকভাবে আমরা যে বিষয়গুলো উত্তোলন করে থাকি বা উৎপাদন করে থাকি অথবা নিষ্কাশন করে থাকি, সেগুলোকে আমরা বেসিক্যালি প্রাথমিক শিল্প হিসেবে গণ্য করে থাকি। যেমন হচ্ছে গ্যাস, খনিজ তেল, তারপরে কয়লা, হীরক, স্বর্ণ, এগুলো আমরা সরি এক্সকিউজ মি, আচ্ছা, তাহলে যেটা বলছিলাম আমরা, সরি কোনটার জন্য বলছিলাম আমরা, শুনতে পাচ্ছ তো আমাকে? জি স্যার। ওকে, হ্যাঁ, যেটা বলছিলাম আমরা যে ভূপৃষ্ঠের উপরিভাগে অথবা নিম্নভাগে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন মৌলিক উপাদান, যেমন হচ্ছে গ্যাস, তেল, কয়লা, হীরক, স্বর্ণ, এই ধরনের উপাদানগুলোকে নিষ্কাশন বা উত্তোলন করার যে কার্যক্রম, এটাকে আমরা বেসিক্যালি প্রাথমিক শিল্প বলে থাকি। ওকে, এন্ড দেন নিষ্কাশিত শিল্প থেকে কাঁচামাল সংগ্রহ করে ভোগ্য ও ব্যবহার পণ্যে রূপান্তর করাকে প্রাথমিক শিল্প বলা হয়ে থাকে। তাহলে কি বলছে দেখো, ভূপৃষ্ঠের উপরিভাগে বা নিম্নভাগে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন মৌলিক উপাদান, যেমন গ্যাস, তেল, কয়লা, হীরক, স্বর্ণ ইত্যাদি নিষ্কাশন বা উত্তোলন করাকে প্রাথমিক শিল্প বলা হয়ে থাকে। আচ্ছা, নিষ্কাশিত শিল্প থেকে নেক্সট হচ্ছে, নিষ্কাশিত শিল্প থেকে কাঁচামাল সংগ্রহ করে ভোগ্য ও ব্যবহার পণ্যে রূপান্তর করাকে মাধ্যমিক শিল্প বলা হয়ে থাকে। ভালো করে খেয়াল করো, নিষ্কাশিত শিল্প থেকে কাঁচামাল সংগ্রহ করে ভোগ্য বা ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করাকেই মাধ্যমিক শিল্প বলে। তাহলে আমরা এই যে দেখো, খনিজ তেল, তারপরে কয়লা, হীরক, স্বর্ণ, এগুলো আমরা যখন প্রাথমিকভাবে আমরা মাটির নিচে থেকে বা উপরিভাগ থেকে যেভাবেই হোক প্রাথমিকভাবে যখন আমরা সেটা সংগ্রহ করি, তখন সেই সংগ্রহ করার কাজটা হচ্ছে প্রাকৃতিক শিল্প, প্রাথমিক শিল্প। আর এটা যখন প্রসেস করে ব্যবহার উপযোগী করা হবে, তখন সেই শিল্পকে আমরা বলবো মাধ্যমিক শিল্প। দেন বিক্রয় উপযোগী পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে স্থানগত এবং সময়গত উপযোগ সৃষ্টির যে প্রক্রিয়া, তাকে আমরা প্রান্তিক উৎপাদন বলে থাকি। ভালো করে খেয়াল করো, বিক্রয় উপযোগী পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে, বিক্রয় উপযোগী পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে স্থানগত ও সময়গত উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে বলে প্রান্তিক উপযোগ। তাহলে আমরা কি বুঝলাম, যে বিক্রয়ের জন্য উপযোগী পণ্য, যেটা বিক্রয়ের জন্য একদম উপযোগী, অর্থাৎ আমরা বিক্রয় করে থাকি যে পণ্যগুলো, সেই পণ্যকে যখন আমরা এক স্থান থেকে অন্য স্থানে আমরা নিয়ে যাই, তখন সেই ধরনের সেই প্রক্রিয়াটাকে আমরা বলি স্থানগত বা সময়গত উপযোগ সৃষ্টি হয় এর মাধ্যমে, এবং এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলি প্রান্তিক উৎপাদন। এটাকে বলা হয় কি, প্রান্তিক উৎপাদন, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে স্থানগত এবং সময়গত উপযোগ সৃষ্টি করে, এই ধরনের প্রক্রিয়াকে আমরা প্রান্তিক উৎপাদন বলে থাকি। নেক্সট হচ্ছে, বাজার মূল্যের বিনিময়ে পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে উৎপাদন করা হলে তখন তাকে আমরা বাজার উৎপাদন বলে থাকি। দ্যাট মিনস বাজার মূল্যের বিনিময়, অর্থাৎ কোনো একটা পণ্য বা সেবা যখন আমরা বিক্রি করতে চাই, বিক্রি করার উদ্দেশ্যে যখন আমরা সেটা উৎপাদন করি, তখন বলা হচ্ছে, তখন সেটার যে
বাজার মূল্য থাকে, অর্থাৎ যেটা মার্কেটে মূলত বিক্রয় উপযোগী মূল্য আমরা বলে থাকি, বাজার মূল্য থাকে, সেই মূল্যে যখন আমরা বিক্রি করার উদ্দেশ্যে সেটাকে আমরা উৎপাদন করি, তখনই সেই প্রক্রিয়াকে আমরা বলি বাজার উৎপাদন। তখন সেই প্রক্রিয়াকে কি বলা হয়? বাজার উৎপাদন বলা হয়। ওকে, নেক্সট দেখো, সরকার কর্তৃক উৎপাদিত পণ্য গণ উৎপাদন। অর্থাৎ সরকার যদি কোনো পণ্য উৎপাদন করে, সেই ধরনের উৎপাদনকে আমরা মাস প্রোডাকশন বলে থাকি, অর্থাৎ গণ উৎপাদন বলে থাকি। নেক্সট হচ্ছে পণ্য উৎপাদনমুখী খাতের অন্তর্ভুক্ত শিল্প হলো কৃষি, বনজ, মৎস্য, খনন, খনি খনন, নির্মাণ ও ম্যানুফ্যাকচারিং। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি, যে পণ্য উৎপাদনমুখী খাতের, পণ্যের উৎপাদনমুখী খাতের, ভালো করে খেয়াল করো, পণ্য উৎপাদনমুখী খাতের অন্তর্ভুক্ত শিল্প হলো কৃষি, বনজ, মৎস্য, খনি খনন, নির্মাণ ও ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, এই ধরনের উৎপাদনমুখী শিল্পকে আমরা বলছি কি পণ্য উৎপাদনমুখী শিল্প খাত। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সেবা উৎপাদনমুখী খাতের অন্তর্ভুক্ত শিল্প হচ্ছে, যেমন হচ্ছে পরিবহন, যোগাযোগ, পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, জনপ্রশাসন এবং বিভিন্ন ধরনের যে সেবা প্রতিষ্ঠান আছে, এগুলো সবই হচ্ছে সেবার উৎপাদনমুখী খাতের অন্তর্ভুক্ত শিল্প। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার উপযোগ অর্থ অভাব মোচনের ক্ষমতা। উপযোগ অর্থ হচ্ছে, ভালো করে খেয়াল করো, উপযোগ অর্থ হচ্ছে অভাব মোচনের ক্ষমতা। এটা আসলে একসাথে হয়ে গেছে, অর্থ অভাব হয়ে গেছে, এটা মূলত মাঝখানে একটু স্পেস হবে, এটা একটু ভালো করে খেয়াল করে নিও। উপযোগ অর্থ অভাব মোচনের ক্ষমতা, হ্যাঁ, এটা একসাথে হবে না, এটা আলাদা শব্দ। ওকে, দেন এরপরে আসো, প্রকৃতি প্রদত্ত কোন দ্রব্যের আকার, আকৃতি বা রূপ, গন্ধ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে আমরা রূপগত উপযোগ বলি। নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা? প্রকৃতি প্রদত্ত কোন দ্রব্যের আকার, আকৃতি বা রূপ বা গন্ধ এগুলো পরিবর্তন করে আমরা একটু উপযোগ সৃষ্টি করি, আর এই ধরনের উপযোগ সৃষ্টি করাকে বেসিক্যালি বলা হয় রূপগত উপযোগ। নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা? যে আমরা ধরো যে খনিজ তেল পাচ্ছি অথবা যে প্রাকৃতিক গ্যাস পাচ্ছি খনি থেকে, প্রাথমিকভাবে আমরা যেটা পাই ওটা কিন্তু ব্যবহার উপযোগী থাকে না। সেটাকে ব্যবহার উপযোগী করার জন্য কি করতে হয়? সেটাকে প্রক্রিয়াজাতকরণ করতে হয়, প্রসেস করতে হয়, হ্যাঁ, রিফাইনিং করতে হয়, তারপরেই কিন্তু সেটা ব্যবহার করা যায়। তো এই জন্য বলা হচ্ছে যে ব্যবহার করার জন্য যে তার আকৃতিটাকে চেঞ্জ করে ফেলা হয়, হ্যাঁ, আর এই ধরনের চেঞ্জ করার যে বিষয়টা সেটাকে আমরা বেসিক্যালি বলি রূপগত উপযোগ সৃষ্টি। সময় পরিবর্তনের মাধ্যমে উপযোগ সৃষ্টিকে সময়গত উপযোগ বলে। সময় পরিবর্তনের মাধ্যমে উপযোগ সৃষ্টিকে সময়গত উপযোগ বলে। যেমন হচ্ছে গুদামজাতকরণের মাধ্যমে এই ধরনের সময়গত উপযোগ সৃষ্টি করা হয়ে থাকে। ওকে, দেন এরপরে আসো, কোন পণ্য বা সেবা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হলে যে উপযোগ সৃষ্টি হয়, কোন পণ্য বা সেবা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে মূলত আমরা স্থানগত উপযোগ বলে থাকি। অর্থাৎ কোন পণ্য বা সেবা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হলে যে ধরনের উপযোগ সৃষ্টি করা হয়ে থাকে বা যে ধরনের উপযোগ সৃষ্টি হয়ে থাকে তাকে আমরা বলছি কি বলছি? স্থানগত উপযোগ বলছি। ওকে, আচ্ছা, দেন এরপরে চলে আসো, মালিকানা পরিবর্তনের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে মালিকানা পরিবর্তনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? সত্যগত উপযোগ সৃষ্টি হয়। ওকে, তাহলে মালিকানা পরিবর্তনের মাধ্যমে মূলত কি ধরনের উপযোগ সৃষ্টি হয়? সত্যগত উপযোগ সৃষ্টি করা হয়ে থাকে। ওকে, তাহলে মালিকানা পরিবর্তনের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি করা হয়, অর্থাৎ অধিকার। সত্য বলতে আমরা অধিকারের বিষয়টাকে বুঝি। ওকে, দেন তো এই হচ্ছে নেক্সট পেজ। দেখো, উপযোগ সৃষ্টির প্রক্রিয়া হলো উৎপাদন। উপযোগ সৃষ্টির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বেসিক্যালি আমরা উৎপাদন বলে থাকি।
অর্থাৎ যখনই কোনো উপযোগ সৃষ্টি হয় একটা অবস্থা থেকে অন্য অবস্থায় কিন্তু সেটাকে আমরা ধাবিত করি। আর সে কারণেই বেসিক্যালি এই ধরনের অবস্থাকে বা প্রক্রিয়াকে আমরা সাধারণত উৎপাদন বলে থাকি। নেক্সট, ইনপুট আউটপুটের অনুপাতকেই উৎপাদনশীলতা বলে। ইনপুট এবং আউটপুটের অনুপাতকেই বেসিক্যালি কি বলে? উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতার অনুপাত, সরি এখানে উৎপাদনশীলতার অনুপাতটা এখানে উপস্থাপন করা হয় নাই, এটা পরবর্তীতে আমরা এটা ইয়ে করব, এটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, কোনো একটি প্রক্রিয়ায় দেখো, কোনো একটি প্রক্রিয়ায় ব্যবস্থায় বা ব্যবসায় যা কিছু নিয়োগ করা হয় তাকে আমরা ইনপুট বলে থাকি। দেখো আবার বলছি, যে প্রক্রিয়ার মাধ্যমে যে প্রক্রিয়ায় কি করা হয় বা যে ব্যবস্থায় কোনো ব্যবসায় যা কিছু নিয়োগ করা হয়, মানে যে প্রক্রিয়ায় বা নির্দিষ্ট কোনো ব্যবস্থায় অথবা নির্দিষ্ট কোনো ব্যবসায়ে যা কিছু বিনিয়োগ করা হয়ে থাকে সেটাকে আমরা বেসিক্যালি ইনপুট বলে থাকি। তাহলে ইনপুট হচ্ছে মূলত আমরা যেটা ইনভেস্ট করি, ব্যবসায় যেটা কাজে লাগাই, সেটাকেই বেসিক্যালি বলা হয় ইনপুট। আর সেটা কাজে লাগানোর মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ করে আমরা অন্য একটা রেজাল্ট পাই, যে রেজাল্টটাকে আমরা আউটপুট বলে থাকি। ওকে, দেন এরপরে আসো, মানুষ পণ্য ক্রয় করে যখন পণ্যটির অভাব পূরণের সামর্থ্য থাকে। হ্যাঁ, মানুষ পণ্যটি অবশ্যই তখনই ক্রয় করবে যখনই পণ্যটি তার অভাব পূরণের সামর্থ্য থাকে। অর্থাৎ যে পণ্যের অভাব পূরণের ক্ষমতা নাই, মানুষ কিন্তু সেই পণ্যটি কিনবে না। অর্থাৎ মানুষ যখন তার প্রয়োজন এবং অভাব অনুভব করে তখনই কিন্তু সে নির্দিষ্ট কোনো পণ্য বা সেবা ক্রয় করতে চায়। আর সে তখনই ক্রয় করবে যখন তার ক্রয় করার কি থাকে, তখনই সে ক্রয় করবে যখন তার ক্রয় করার সামর্থ্য থাকবে। উৎপাদনের সমার্থক শব্দ হলো সৃষ্টি। উৎপাদনের সমার্থক শব্দ হচ্ছে সৃষ্টি করা। উৎপাদনের আওতা বা পরিধি নির্ধারণ করা যায় উপকরণ পুনর্গঠনের ভিত্তিতে। উৎপাদনের আওতা বা পরিধি নির্ধারণ করা যাবে উপকরণ পুনর্গঠনের ভিত্তিতে। ওকে, দেন ব্যয়ের দৃষ্টিকোণ থেকে যেমন হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সমান সমান হচ্ছে দেখো সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখন এখানে সি হচ্ছে কনজাম্পশন কস্ট, আই হচ্ছে ইনভেস্টমেন্ট কস্ট, জি ফর গভর্নমেন্ট কস্ট, এক্স হচ্ছে এক্সপোর্ট, আর এম হচ্ছে ইম্পোর্ট। হ্যাঁ, তো এই হচ্ছে মূলত জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বের করার ফর্মুলা। এটা হচ্ছে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, কোন ধারণাকে বাস্তবে রূপদান করাকে মূলত নকশাকরণ বলে। কোন ধারণাকে, যেমন কোন একটা আইডিয়া মাথার মধ্যে আসলো, সেটাকে বাস্তবে রূপদান করার যে কার্যক্রম, সেটাকে আমরা নকশাকরণ বলে থাকি। অর্থাৎ কিভাবে সেটা বাস্তবায়ন করা যাবে সেটা একটা ডিজাইন করা, সেটা একটা নকশা প্রণয়ন করা হয়। আর এই কাজটাই বেসিক্যালি হচ্ছে নকশা প্রণয়ন। ওকে, দেন এবার নেক্সট চলে যাই আমরা সরকার কর্তৃক উৎপাদিত। এটা তো আমরা ইয়ে করছি, আলোচনা করলাম। ওকে, দেখো একটু খেয়াল করে, শ্রমের উৎপাদনশীলতা সমান সমান হচ্ছে শ্রমিক কর্তৃক উৎপাদনের পরিমাণ ভাগ হচ্ছে শ্রমিকের কার্যঘণ্টা বা কর্মঘণ্টা। দেখো শ্রমিকের উৎপাদনশীলতা আমরা কিভাবে বের করব। এখন প্রত্যেকটা জিনিসের কিছু উৎপাদনশীলতা থাকে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এটার মাধ্যমে কিছু অঙ্ক আমরা ম্যাথও কিছু করে থাকি আমরা। তো শ্রমিকের উৎপাদনশীলতা যখন আমরা বের করতে চাইবো তখন কিভাবে বের করা হবে, এটা হচ্ছে শ্রমিক কর্তৃক উৎপাদনের পরিমাণ, অর্থাৎ শ্রমিকরা সর্বমোট যে পরিমাণ পণ্য উৎপাদন করে তার পরিমাণ, আর শ্রমিকরা মূলত কত ঘন্টা কাজ করছে, শ্রমিকদের কার্যঘণ্টা বা কর্মঘণ্টা আমরা যেটা বলে থাকি। অর্থাৎ শ্রমিকরা মোট যেটা উৎপাদন করছে সেটাকে আমরা শ্রমিকরা যত ঘন্টা কাজ করছে শ্রমিকদের যে কর্মঘণ্টা সেটা দ্বারা ভাগ দিলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে শ্রমিকের উৎপাদনশীলতা। ওকে, দেন এরপরে আসছে যেটা মোট সার্বিক উৎপাদনশীলতা।
মোট সার্বিক উৎপাদনশীলতা কাকে বলে? দেখো একটু খেয়াল করে, উৎপাদনের পরিমাণ, অর্থাৎ ওই প্রতিষ্ঠান টোটাল যে পরিমাণ পণ্য উৎপাদন করে থাকে, ওই প্রতিষ্ঠান টোটাল যে পরিমাণ পণ্য উৎপাদন করে থাকে তার পরিমাণ ভাগ হচ্ছে শ্রমিকের কর ব্যয়, শ্রমিকের ব্যয়, তারপরে কাঁচামালের ব্যয়, কারখানার উপরি ব্যয়, এই সবগুলো ব্যয়ের সমষ্টি হচ্ছে মূলত সমষ্টি দ্বারা মূলত ভাগ দিতে হবে টোটাল ওই প্রতিষ্ঠানে যে পরিমাণ পণ্য উৎপাদন হচ্ছে। অর্থাৎ মোট কথা হচ্ছে যে সার্বিক উৎপাদনশীলতা, দেখো মোট উৎপাদনশীলতা অথবা সার্বিক উৎপাদনশীলতা, তার মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানে মোট যে উৎপাদন করা হচ্ছে, কি পরিমাণ পণ্য মোট উৎপাদিত হচ্ছে, সেই উৎপাদিত পণ্যের পরিমাণকে ভাগ দিচ্ছে আমরা শ্রমিকের ব্যয়, কাঁচামালের ব্যয় এবং কারখানার উপরি ব্যয়, এই সব ধরনের ব্যয়ের সমষ্টিকে আমরা ভাগ দিচ্ছি মোট উৎপাদনকে, হ্যাঁ, মোট উৎপাদনের পরিমাণকে। তাহলে মোট উৎপাদনের পরিমাণকে যখন এটা দ্বারা ভাগ দিচ্ছি তখনই সেটাকে আমরা বলছি মোট সার্বিক উৎপাদনশীলতা। এরপরে চলে আসো মূলধন বা বিনিয়োগের উৎপাদনশীলতা। মূলধন বা বিনিয়োগের উৎপাদনশীলতা, মূলধন বা বিনিয়োগের উৎপাদনশীলতা কি? তাহলে দেখো এটাকে মানে আমরা যে পরিমাণ অর্থ আমরা কিন্তু বিনিয়োগ করছি অথবা মূলধন হিসেবে ইনভেস্ট করছি প্রতিষ্ঠানে, সেই পরিমাণকে বোঝানো হচ্ছে। তো এখন মূলধন বিনিয়োগের মাধ্যমে বেসিক্যালি আমরা প্রতিষ্ঠান থেকে যেটা পাই, রিটার্ন পাই, সেটাকে আমরা নেট লাভ বলে থাকি। তো এই নেট লাভকে আমরা মোট মূলধনের পরিমাণ বা বিনিয়োগের পরিমাণ দ্বারা যখন আমরা ভাগ দিচ্ছি এবং তখন যেটা পাচ্ছি সেটাকে বেসিক্যালি বলা হচ্ছে মূলধন বা বিনিয়োগের উৎপাদনশীলতা। ওকে, দেন এরপরে হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা। কাঁচামালের উৎপাদনশীলতা, দেখো কাঁচামালের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদিত একক ভাগ হচ্ছে মোট ব্যবহৃত কাঁচামাল। মোট উৎপাদিত একক ভাগ হচ্ছে মোট ব্যবহৃত কাঁচামাল। তাহলে আমরা কি বুঝলাম? কাঁচামালের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদিত একক, অর্থাৎ কি পরিমাণ কতটুকু আমরা মূলত মোট উৎপাদন করি, মোট উৎপাদিত একক, আর সেখানে উৎপাদনের জন্য মোট কি পরিমাণ কাঁচামাল আমরা সেটা ব্যবহার করে থাকি সেখানে। অর্থাৎ একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে বা কারখানাতে আমরা যে পরিমাণ পণ্য আমরা উৎপাদন করছি, মোট উৎপাদিত পণ্যের এককে আমরা ভাগ দিচ্ছি কি দ্বারা? মোট ব্যবহৃত কাঁচামাল, অর্থাৎ কি পরিমাণ কাঁচামাল বা র মেটেরিয়ালস সেখানে আমরা ব্যবহার করছি সেটা দ্বারা ভাগ দিচ্ছি। দেওয়ার পর যেটা পাচ্ছি ওটাই হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা। অর্থাৎ আমরা যে পরিমাণ কাঁচামাল প্রতিষ্ঠানে ব্যবহার করছি তার উৎপাদনশীলতা কতটুকু সেটাই মূলত আমরা জানার চেষ্টা করছি এই ফর্মুলা ব্যবহার করার মাধ্যমে। দেন যন্ত্র বা মেশিনের উৎপাদনশীলতা। যন্ত্র বা মেশিনের উৎপাদনশীলতা, যন্ত্র বা মেশিনের উৎপাদনশীলতা বলতে আমরা কি বুঝি? দেখো মোট উৎপাদিত একক, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে মোট যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা হচ্ছে তার একক, আর মোট হচ্ছে যন্ত্র সময়, অর্থাৎ ওই মেশিনটি বা ওই যন্ত্রটি কত সময় ব্যবহার করা হচ্ছে, প্রতিদিন বা মাসে যেভাবে আমরা হিসাব করি না কেন, সেটা একদিনের মোট উৎপাদন হতে পারে। একদিনের মোট উৎপাদনকে তাহলে একদিনে মোট কি পরিমাণ যন্ত্রটি কি পরিমাণ ব্যয় করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে সেটা, অথবা যদি এক মাসের হিসাব করি তাহলে এক মাসে মোট উৎপাদিত একক ভাগ দিচ্ছে আমরা মোট এক মাসের যে যন্ত্র সময়, অর্থাৎ ওই যন্ত্রটি এক মাসে মোট কত ঘন্টা ব্যবহার করা হয়েছে সেটা দ্বারা মূলত আমরা ভাগ দেব। দেওয়ার পর যেটা পাবো ওটাকে আমরা বলছি যন্ত্র বা মেশিনের উৎপাদনশীলতা। যন্ত্র বা মেশিনের উৎপাদনশীলতা। তো এইভাবে বেসিক্যালি আমরা মোট উৎপাদিত পণ্যের কি করে থাকি, আমরা উৎপাদন করে থাকি, অর্থাৎ এটাই হচ্ছে বেসিক্যালি যন্ত্র বা মেশিনের উৎপাদনশীলতা। ওকে, দেন এরপরে চলে আসো এই তো মোটামুটি তাহলে আমাদের আজকের যে আলোচনার বিষয়গুলো ছিল সেগুলো মোটামুটি আমরা আলোচনা শেষ করে ফেললাম। এখন তোমাদের কাছ থেকে আমরা কোশ্চেন নিব। আমাদের হাতে এখন সময় আছে প্রায় 10 মিনিট মতো। তো এই 10 মিনিট সময় আমরা তোমাদের কাছ থেকে কোশ্চেন নিব। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেনের আনসার গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ প্লিজ।
আমরা যে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, অর্থাৎ এই অধ্যায় থেকে সম্ভাব্য যে এমসিকিউ কোশ্চেন হতে পারে তা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এই বিষয়গুলো আমি আগেই বলেছি যে তুমি যদি ভালোভাবে জানো, শুধু যে এমসিকিউ কোশ্চেনে আনসার করতে পারবে তা নয়, এটা সিকিউ কোশ্চেনে আনসার করার ক্ষেত্রেও কিন্তু তোমাকে হেল্প করবে। এই নলেজটা তোমাকে কাজে লাগবে নলেজটা। তো এনিহাও, তো তাহলে সেক্ষেত্রে আমরা যা যা আলোচনা করেছি এখান থেকে নিশ্চয়ই তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। বাট তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো প্রবলেম নাই, আমরা এটা নিয়ে আবার আলোচনা করার সুযোগ আছে। যেহেতু হাতে সময় আছে, আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, প্লিজ তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্যার কোশ্চেন হলো অ্যাসাইনমেন্ট নিয়ে। অ্যাসাইনমেন্ট এ কোশ্চেন, হ্যাঁ বলো কি কোশ্চেন। জি স্যার। স্যার আমাদের কি আরো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, আরো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। কবে স্যার? আমাদের এখনো আইসিটি অ্যাসাইনমেন্ট দেয়নি। কেন? আইসিটি এক না। জি স্যার, এখনো দেয় নাই মিস। আর মিসের ক্লাস হইলো এক সপ্তাহ পর পর, মানে শুক্রবারে শুক্রবারে। তারপর মিস কবে দিবে, তারপর আমরা গত, সলভ করে আবার। হ্যাঁ হ্যাঁ, তো গত শুক্রবারে দেয় নাই নো স্যার, দেয়নি। কেন? বলছিলে তোমরা? স্যার জানি না, কিছু বলা হয় নাই। কেন তোমরা উনি বলবো না? বলছে দিয়ে দিবে। উনি বলছে দিয়ে দিবে। কে, কোন ম্যাডাম যেন ক্লাস নিচ্ছে? শিরিন নাহার সাথী মিস। শিরিন নাহার সাথী মিস, হ্যাঁ ঠিক আছে, দেখে আমি কথা বলবো। অ্যাসাইনমেন্ট দেয় নাই কোনো বিষয়ে আমি কথা বলবো, ঠিক আছে। আর কোনো কোর্সের অ্যাসাইনমেন্ট বা দেয়া বাকি আছে? নো স্যার, আর কোনোটা বাকি নেই। বাকি নেই, আচ্ছা তাহলে সবগুলো মোটামুটি একটা করে দেওয়া হয়ে গেছে, তাই তো? আচ্ছা, তো জি এটা স্যার, একটা করে। হ্যাঁ, এখন তোমাদের এটা কালেকশনের বিষয় আছে, কিন্তু কালেকশনটা যেহেতু কলেজের বিষয় কাছ থেকে আমরা কোনো ইনস্ট্রাকশন এখনো পাই নাই, পাইলে আমরা সাথে সাথে তোমাদেরকে জানাই দেবো ওটা কমিশনের বিষয়টা নিয়ে। তবে আমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্টটা কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। আমরা খুব শীঘ্রই এটা দেখে, আমি কালকে এটা দিয়ে দিতে পারি কিনা, যদি আমি আজকে কথা বলবো। কারণ আমরা ইউনিফর্ম ওয়েতে সাধারণত এমসিকিউ দিতে হয় তো, কারণ সব জায়গায় যাতে একই রকম হয়, হ্যাঁ এটা উল্টাপাল্টা যাতে না হয়, এই জন্যই আমাদের কোঅর্ডিনেট করতে হয় অন্য সেকশন বা অন্য টিচারদের সাথে। আহ, তো এই বিষয়টা নিয়ে আমি দেখে আজকে কথা বলে, যদি পসিবল হয় আমি কালকে এটা দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই আর কি। আর যদি কালকে নাও দিতে পারি, তাহলে অন্তত এই সপ্তাহের মধ্যে তো অবশ্যই দিব। কিন্তু আমি ওই গ্রুপে তোমাদের এটা দিয়ে দেবো এবং মেসেজ দিয়ে দেবো, ঠিক আছে? কবে সাবমিট করতে হবে বা কি করতে হবে আমি ডিটেলসটা গ্রুপে ওকে অবশ্যই স্যার। দিয়ে দেবো। আর যদি কালকে দিয়ে দিতে পারি তাহলে তো দিয়ে দিলাম। এই হচ্ছে মোটামুটি। Yeah. হ্যাঁ, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে তোমাদের? কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। কোশ্চেন নাই? আচ্ছা, ঠিক আছে। তোমাদের আর কারো কোনো কোশ্চেন নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কোশ্চেন করি, তোমাদের যেহেতু নাই।
আচ্ছা, ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জিএনপি সমান কি? ফর্মুলাটা একটু বলো তো। জিএনপি সমান সমান ব্যয়ের দৃষ্টিকোণ থেকে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু কস্ট। কে বলবা? তোমাদের তো বলে রাখছিলাম যে ভিডিও অন করে রাখতে, তোমরা ভিডিও অন করছো না। আরেকটা বিষয় কিন্তু খুবই অ্যালার্মিং, যে তোমাদের স্টুডেন্ট কিন্তু পার্টিসিপেশন কমে যাচ্ছে। এটা কিন্তু খুবই অ্যালার্মিং। এটা কিন্তু কলেজ থেকে খুব স্ট্রিক্টলি কিন্তু এটা মেনটেন করতে বলছে, যে যাদের ইয়ে নাই তারা কিন্তু খুব বিপদে পড়ে যাবে, কিন্তু ক্লাস করতেছো না। কেন ক্লাস করতেছো না এটা জানি না। তোমরা যারা আসো এই মুহূর্তে তারা মেসেজটা একটু পৌঁছে দিও। এরা কিন্তু বিপদের মধ্যে আছে। যারা ক্লাস করতেছে না তারা নিশ্চিত বিপদের মধ্যে আছে। স্যার অন্য টিচাররাও বলে যে ক্লাস করে না কেন ওরা। হ্যাঁ সেটাই, কারণ এটা ঝামেলা করে দেয়। তোমরা একটু কোনোভাবে তোমাদের সাথে কমিউনিকেশন থাকলে অবশ্যই তোমরা ইয়ে করো, হ্যাঁ, একটু যোগাযোগ করো সবার সাথে। আর আমি তো করবই। কারণ হচ্ছে যে ঝামেলা, কারণ কলেজ থেকে এই বিষয়টা কিন্তু খুবই ইয়ে করছে, কিন্তু বুঝতে পারছো? কারণ সব সেকশনেই মোটামুটি কম বেশি স্টুডেন্ট কম ক্লাস করতেছে। দেখা আমাদের সাথে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 89 জন, 79 জন সরি। এই মুহূর্তে পার্টিসিপেশন মাত্র 27 জন আমি পাচ্ছি, যদিও অ্যাটেন্ডেন্স দিয়ে রাখছে 43। কেউ কি ডাবল দিছো? অনেকেই দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে হয়তো বেরিয়ে যাচ্ছে। কিন্তু এগুলো অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। আমার পার্টিসিপেশন যতজন থাকবে এই মুহূর্তে তাদেরকেই কিন্তু আমি অ্যাটেন্ডেন্স দিব। আদারওয়াইজ কিন্তু আমি অ্যাটেন্ডেন্স দিব না। কোনো রকম দিয়ে চলে গেলে কোনো লাভ নেই এটা, ঠিক আছে? আর একাধিক ব্যক্তি দুইবার অ্যাটেন্ডেন্স দেওয়ার কোনো সুযোগ নাই, একবারই দিতে হবে অ্যাটেন্ডেন্স। তুমি যদি হারিয়েও যাও, আবার ঢুকে আবার দেখা যাচ্ছে অনেক সময় ইন্টারনেটের কারণে হারিয়ে যাচ্ছ, আবার ঢোকার ফলে আবার দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমারটা কিন্তু থেকে যাচ্ছে। আমি যদি না বেরিয়ে যাই তাহলে আমারটা থেকে যাবে, আর বেরিয়ে গেলেও সমস্যা নেই, সেটা আমার ওই অংশটুকুর মধ্যে তো থাকবেই অ্যাটেন্ডেন্স। সো এটা নিয়ে একবারে বেশি কেউ লিখবে না এখানে। চ্যাট বক্সে প্রত্যেকের নাম রোল একবারই লিখবা, ওয়ান টাইম। একাধিকবার লেখার কোনো অপশন নাই এখানে। কেউ লিখলে সেটা একটা বিভ্রান্ত করবে আমাদেরকে, ঠিক আছে? সেটা লেখার কোনো প্রয়োজন নেই। আর একটা বিষয় হচ্ছে যে তোমরা নেক্সট ক্লাস থেকে অবশ্যই ভিডিও অন করবে। আমার খেয়াল ছিল না প্রথমে কিন্তু এটা, কারণ এটা কিন্তু আমাদেরকে ফ্রিকোয়েন্টলি বলে দেয়া সবাইকে, কারণ এটা যেহেতু লাইভ ক্লাসে সবাইকে উপস্থিত থাকতে হবে এবং ক্যামেরা অন রাখতে হবে, ঠিক আছে? ক্যামেরা অন না রেখে ক্লাস করার কোনো সুযোগ নাই। যাদের ইয়ে থাকবে না তাদেরকে মূলত অফ করে দেওয়া হবে, নেক্সট দিন হবে তাদেরকে বের করে দেওয়া হবে ক্লাস থেকে, যাদের ভিডিও অন করা থাকবে না। কারণ তোমরা আদৌ আছো কি নাই এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। সামিয়া আক্তার আছো? সামিয়া আক্তার? স্যার আমি আছি। আচ্ছা, ওকে। লুৎফুন্নেসা? লুৎফুন্নেসা? লুৎফুন্নেসা আছো? নোভা? নোভা আছো? 3218? নোভা নাই? অর্পিতা রানী দাস? জি জি স্যার আছে। তাসফিয়া ইসলাম? জি স্যার আছে। ওকে। ইসরাত জাহান? ইসরাত জাহান? ইসরাত জাহান নাই? ইসরাত জাহান নাই? খবর নাই, দেখছো? উন্মেষা দিব্রা?